Now, physical change and chemical change কথা না, ফিজিক্যাল চেঞ্জ এন্ড কেমিক্যাল চেঞ্জ। দেখো, এগুলো তোমরা ছোট ক্লাসে পড়েছো। কথা বলো না। ফিজিক্যাল চেঞ্জ এন্ড কেমিক্যাল চেঞ্জ এটা তোমাদেরকে লিখতে হবে না, আমি পরেও আছে। এটা হচ্ছে মানে চেঞ্জ অফ অনলি ফিজিক্যাল প্রপার্টি, চেঞ্জ অফ অনলি ফিজিক্যাল প্রপার্টি। ফিজিক্যাল প্রপার্টি কি কি? যেরকম মনে করো স্টেট চেঞ্জ হতে পারে, তারপরে মনে করো কালার চেঞ্জ হতে পারে, শেপ চেঞ্জ হতে পারে, সাইজ চেঞ্জ হতে পারে, এটসেট্রা। ফিজিক্যাল প্রপার্টি চেঞ্জ হওয়াকে ফিজিক্যাল চেঞ্জ বলে। আর এটা হচ্ছে চেঞ্জ অফ কেমিক্যাল প্রপার্টি। দেরি কেন? এটা হচ্ছে চেঞ্জ অফ কেমিক্যাল প্রপার্টি। এখানে বসো না, আরে কোথায় তো হচ্ছে কেন? চেঞ্জ অফ কেমিক্যাল প্রপার্টি means arrangement of atoms, arrangement of atoms, এইটা চেঞ্জ হয়ে যাওয়াকে কেমিক্যাল চেঞ্জ বলে। আমি বলছি কোনো জিনিসটা, সাপোজ তুমি মনে করো এগুলো সোজা সোজা জিনিস, আইস নিলা, আইস থেকে ওয়াটার হলো, ওয়াটারকে আরো আরো হিট দিলা, ওটা ওয়াটার ভেপার হলো, ভেপারকে কুল করলা, আবার ওয়াটার হলো, ওয়াটারকে আবার কুল করলা, আবার আইস হলো। তাহলে আইসের মধ্যেও কি আছে? H2O আছে, ওয়াটারের মধ্যেও কি আছে? H2O আছে, ভেপারের মধ্যেও কি আছে? H2O আছে। তার মানে কেমিক্যাল প্রপার্টি মানে অ্যাটম গুলো, হাইড্রোজেন অক্সিজেন গুলো সেম থাকলো, খালি কি হলো? আইস কি সলিড, ওয়াটার কি লিকুইড, আর ভেপার কি গ্যাস। খালি কি চেঞ্জ হলো? ফিজিক্যাল প্রপার্টি। যেমন এখানে দেখালাম স্টেট চেঞ্জ হলো। কিন্তু ধরে নাও তুমি এখানে বললা যে ক্যালসিয়াম প্লাস ওয়াটার, ক্যালসিয়াম প্লাস ওয়াটার, তাহলে তৈরি হয়ে গেল ক্যালসিয়াম হাইড্রোক্সাইড, ক্যালসিয়াম হাইড্রোক্সাইড। তাহলে এখানে দেখো অ্যাটমের নতুন করে অ্যারেঞ্জমেন্ট হলো। ক্যালসিয়াম একটা আলাদা জিনিস ছিল, ওয়াটার একটা আলাদা জিনিস ছিল, ক্যালসিয়াম হাইড্রোক্সাইড একটা নতুন জিনিস হলো। বা আমি যদি বলি হাইড্রোজেন প্লাস অক্সিজেন দিয়ে ওয়াটার তৈরি হলো, তাহলে হাইড্রোজেন কি ছিল? হাইড্রোজেন ছিল গ্যাস। অক্সিজেন কি ছিল? অক্সিজেনও ছিল গ্যাস। কিন্তু ওয়াটার কি? ওয়াটার হচ্ছে লিকুইড, তাই কি না? কেমিক্যাল প্রপার্টি চেঞ্জ হয়ে গেল। এবার হাইড্রোজেন হচ্ছে কম্বাস্টিবল গ্যাস, হাইড্রোজেন কিন্তু জলে, কম্বাস্টিবল গ্যাস। অক্সিজেন কি? হেল্পস উইথ কম্বাশন, তাই কি না? ফায়ার জ্বলতে হেল্প করে অক্সিজেন, তাই কি না? হেল্পস উইথ কম্বাশন। কিন্তু ওয়াটার অন্যদিকে এক্সটিংগুইশ ফায়ার, উল্টা আগুন আবার নিভায়, এক্সটিংগুইশ ফায়ার, উল্টা আগুন নিভায়। তাহলে কি হাইড্রোজেনের আর অক্সিজেন যখন একসাথে লেগে ওয়াটার যখন তৈরি হলো, তখন ওয়াটারের মধ্যে হাইড্রোজেনের প্রপার্টিটা কি আর থাকলো? না। ওয়াটারের মধ্যে অক্সিজেনের প্রপার্টিটা কি আর থাকলো? না। তার মানে যখন দুটা সাবস্টেন্স কেমিক্যাল রিয়াকশন করে নতুন একটা জিনিস বানায়, এই নতুন জিনিসটার মধ্যে
ওর কনস্টিটিউয়েন্টস মানে যেগুলো দিয়ে তৈরি এই কনস্টিটিউয়েন্টস গুলোর প্রপার্টিটা হারিয়ে যায়, ওটাকে কেমিক্যাল চেঞ্জ বলে। কিন্তু এখানে কনস্টিটিউয়েন্টস মানে H2O, ওটা কি চেঞ্জ হয়ে যাচ্ছে যখন ফিজিক্যাল চেঞ্জ হচ্ছে? না, তাহলে ওটা হচ্ছে ফিজিক্যাল চেঞ্জ। তাহলে এখান থেকে আরো একটা পয়েন্ট হতে পারে, নাম্বার 2, নো নিউ সাবস্ট্যান্স, নো নিউ সাবস্ট্যান্স প্রডিউস, কোনো নতুন জিনিস তৈরি হয় না, যেটা ছিল ওটাই থাকবে। কিন্তু এখানে কি লিখবো? নিউ সাবস্ট্যান্স, নিউ সাবস্ট্যান্স উইথ নিউ প্রপার্টি, উইথ নিউ প্রপার্টি, নতুন ধর্ম নিয়ে, নতুন ক্যারেক্টারিস্টিক্স নিয়ে প্রডিউস, নতুন জিনিস তার নতুন রকম ক্যারেক্টারিস্টিক্স নিয়ে নতুন জিনিস তৈরি হয়। নাম্বার 3 কি বলতে পারবো যে কনস্টিটিউয়েন্টস রিটেইন দেয়ার প্রপার্টি, মানে ওয়াটারের প্রপার্টি ওয়াটারই থাকলো, মানে আইস যখন ওয়াটার হচ্ছে H2O ই থাকলো, কনস্টিটিউয়েন্টস মানে যেটা দিয়ে তৈরি, কনস্টিটিউয়েন্টস, কনস্টিটিউয়েন্টস রিটেইন, রিটেইন ইটস প্রপার্টি। কি বুঝতে পারলা জিনিসটা? না বুঝতে পারলে বলো, মানে না বুঝতে পারলে বলো। মানে বুঝতে পারছো তো? কনস্টিটিউয়েন্টস মানে কি, যেটা দিয়ে তৈরি, এক্ষেত্রে কনস্টিটিউয়েন্টস কি, H2O। তার মানে H2O এর প্রপার্টিটা রিটেইন মানে ওটাই থাকলো। কিন্তু এখানে কি হবে, কনস্টিটিউয়েন্টস শর্টে লিখছি, কনস্টিটিউয়েন্টস লুজ দেয়ার প্রপার্টি, কনস্টিটিউয়েন্টস লুজ দেয়ার প্রপার্টি। এখানে কনস্টিটিউয়েন্টস কি, এখানে কনস্টিটিউয়েন্টস কি, কি কি দিয়ে ওয়াটার তৈরি, হাইড্রোজেন আর অক্সিজেন। তো এদের প্রপার্টিটা হারিয়ে গেল কিসের মধ্যে, ওয়াটারের মধ্যে। জিনিসটা বুঝতে পারছো তো? নাম্বার 4, এনার্জি, এনার্জি ডু নট প্রডিউস অর অ্যাবজর্বড, মানে তোমাকে এখানে অত বেশি এনার্জি লাগবে না, মানে হিট বা অন্য কোনো কিছু অত বেশি এনার্জি লাগবে না, কিন্তু তোমাকে কেমিক্যাল চেঞ্জে এনার্জি তৈরি বা অ্যাবজর্ব হতে পারে, এনার্জি প্রডিউস অর অ্যাবজর্ব। এইরকম কিছু কিছু পয়েন্টস আছে তোমার, এর বাইরেও হয়তো কিছু পয়েন্টস আছে, বা এই পয়েন্টস গুলোই বইতে থাকবে এমন কোনো মানে নেই। মোটমোটাই এটা একটা আইডিয়া পেলা, এটা সব থেকে ভালো জিনিস। আইস থেকে ওয়াটার, ওয়াটার থেকে দেখো, ও আর একটা, হ্যাঁ, নাম্বার 5, ইট ইজ রিভার্সিবল। কি এটা? রিভার্সিবল অর টেম্পোরারি। আইস থেকে ওয়াটার, ওটা কি রিভার্সিবল কি রিভার্সিবল না? হ্যাঁ কি না বলো সবাই? রিভার্সিবল। ওয়াটার থেকে ভেপার, ভেপার থেকে ওয়াটার আবার রিভার্সিবল কি রিভার্সিবল না? তাহলে এগুলো সব ফিজিক্যাল চেঞ্জ হচ্ছে রিভার্সিবল, কিন্তু কেমিক্যাল চেঞ্জ ইজ ইররিভার্সিবল আর পার্মানেন্ট। ইররিভার্সিবল ব্র্যাকেটে অর পার্মানেন্ট, ইররিভার্সিবল অর পার্মানেন্ট। মানে তুমি ওয়াটার, সরি, হাইড্রোজেন আর অক্সিজেন দিয়ে যদি ওয়াটার বানাও, এটা ব্যাক করা মানে যাবে, যাবে না যে তা না, মানে অতটা ইজি না, যতটা মানে ওয়াটার থেকে আইস করা যতটা ইজি, ততটা ইজি না, অনেক কাঠ কয়লা পুরাতে হবে, ইলেকট্রোলাইসিস করতে হবে জলটাকে, তাহলে ওয়াটার, হাইড্রোজেন আর অক্সিজেন আলাদা হবে।
ক্যালসিয়াম হাইড্রোক্সাইড থেকেও ক্যালসিয়াম আর ওয়াটারকে ব্যাক করা পসিবল না, ব্যাক করা আর পসিবল না। আচ্ছা বলো তো, রাইপেনিং অফ ফ্রুট এটা ফিজিক্যাল চেঞ্জ হবে না কেমিক্যাল চেঞ্জ? অবশ্যই পড়ানোই হয়ে গেল। আমাদের টেবিলটা অনেক রোডের সাইড আরে ভুট্টিগুলোর মধ্যে এত জায়গা থাকবে, ভুট্টিগুলোর মধ্যেই বসার দিতে হবে। কি যেন বলছিলাম, কি বলছিলাম যেন, রাইপেনিং অফ ফ্রুটস এটা কি রিভার্সিবল? পাকা আমকে কি আর রিভার্স করে কাঁচা করা যায় না? এগুলো সব কেমিক্যাল চেঞ্জ। তারপরে মনে করো মিল্ক থেকে কার্ড বানানো, দুধ থেকে দই বানানো, এটাও কি রিভার্সিবল? এটাও কেউ তুমি ব্যাক করতে পারবে না, এগুলো পার্মানেন্ট, তাই এগুলো সবই কেমিক্যাল চেঞ্জ। রাস্টিং অফ আয়রন, লোহা একবার মোর্চা পড়ে গেল, ওই মোর্চাটা কি, মোর্চাটা থেকে লোহা বের করা যাবে? পারবে না। এগুলো সবই কেমিক্যাল চেঞ্জ। এইবার আমাকে বলো তো, বার্নিং অফ ওয়্যাক্স ক্যান্ডেল এটা ফিজিক্যাল চেঞ্জ না কেমিক্যাল চেঞ্জ? এটা হচ্ছে তোমার বোথ, এটা হচ্ছে বোথ। কিভাবে? ধরে নাও যখন একটা ক্যান্ডেলকে এরকম করে জ্বালানো হচ্ছে, এই ফ্লেমের হিটের জন্য এইখান, বা সরি এই যে উইকটা আছে, উইক মানে কি, কলতা, যেটার মধ্যে আগুনটা জ্বলছে, তাই না, সুতোটা, যখন এখানে ওয়্যাক্সটা গলছে, গলে কলতাটা ভিজে যাচ্ছে, এবার এই উইকটার মধ্যে যেই মোমটা, মানে গলে যাওয়া মোমটা যেটা অ্যাবজর্ব হচ্ছে, ওইটাই বার্ন হচ্ছে। এবার বার্ন হওয়ার সময় কি প্রডিউস হচ্ছে? স্মোক, নাকি না? তাহলে ওয়্যাক্সটা কিসে কনভার্ট হলো? স্মোকে কনভার্ট হলো। স্মোকের মধ্যে থাকে কার্বন ডাই অক্সাইড, কার্বন মনোক্সাইড বা ওয়াটার ভেপার, এগুলো থাকে। এগুলো থেকে কি আর ওয়্যাক্সটাকে ব্যাক করা পসিবল? স্মোক থেকে তুমি ওয়্যাক্স বানাতে পারবা? পারবা না। কিন্তু আবার এট দ্য সেম টাইম দেখবা যে ওয়্যাক্স আবার মেল্ট করে করে নিচের দিকে পড়ছে, হ্যাঁ কি না? ওয়্যাক্স আবার মেল্ট করে করে নিচের দিকে পড়ে যাচ্ছে। এবার মেল্ট যখন হচ্ছে, তখন ওটা হচ্ছে লিকুইড হয়ে গেল। ছিল কি সলিড, হ্যাঁ কি না? ছিল হচ্ছে সলিড, সলিড থেকে হলো লিকুইড। কিন্তু যখন ওটা মেল্ট হয়ে আবার যখন ঠান্ডা হচ্ছে, তখন আবার কি হয়ে যাচ্ছে? সলিড। কিন্তু ওয়্যাক্সটা ওয়্যাক্সই থাকছে, হ্যাঁ কি না? ওয়্যাক্সটা ওয়্যাক্সই থাকছে। তাহলে এখানে স্মোক যখন, মানে দেখো ব্যাপারটা হচ্ছে বার্নিং অফ ওয়্যাক্স আর মেল্টিং অফ ওয়্যাক্স দুটো আলাদা ব্যাপার কিন্তু, হ্যাঁ কি না? বার্নিং হওয়া আলাদা ব্যাপার, মেল্টিং হওয়া আলাদা ব্যাপার। কিন্তু যখন ওয়্যাক্সকে জ্বালানো হচ্ছে, বার্নিং তো হচ্ছে, তার সাথে তো মেল্টিংও হচ্ছে। তো পরীক্ষায় কোয়েশ্চেনটা দিলে ঠিক করে দেখো বার্নিং দিয়েছে না মেল্টিং দিয়েছে। যদি বার্নিং দেয় তোমরা বোথ লিখবা। বার্নিং এর সময় ফিজিক্যাল চেঞ্জ হচ্ছে, কেমিক্যাল চেঞ্জও হচ্ছে, কিন্তু তুমি একটা বাটির মধ্যে একটা মোমবাতি নিয়ে ওই মোমবাতির নিচ থেকে হিট দিলা, ওটা কি বার্নিং করা বলে? ওটাতে মোমটা কি হয়ে যাবে? গলে যাবে, ওটা মেল্টিং হলো, ওটাতে শুধু ফিজিক্যাল চেঞ্জ। কিন্তু যদি বার্নিং বলে, বোথ ফিজিক্যাল এন্ড কেমিক্যাল বলবা। কেমিক্যাল চেঞ্জ কেন? বার্নিং হওয়ার সময় স্মোক প্রডিউস হচ্ছে, ওটা রিভার্সিবল না, তাই ওটা কেমিক্যাল চেঞ্জ। আর একই সাথে সলিড ওয়্যাক্স মেল্ট হচ্ছে, মেল্ট হয়ে আবার সলিড হচ্ছে, ওটা আবার ফিজিক্যাল চেঞ্জ। এই জিনিসগুলো আহ, মাথায় রাখতে হবে যে ফিজিক্যাল চেঞ্জ আর কেমিক্যাল চেঞ্জ এমন কোনো কিছু ব্যাপার না। তাহলে ফিজিক্যাল চেঞ্জের ডেফিনেশন বা প্রপার্টি গুলো এই যে এখান থেকে ব্র্যাকেট করো, যে those changes in which no new substances are formed। তারপরে হচ্ছে এই যে দেখো
ক্যান বি ইজিলি রিটার্ন টু দেয়ার অরিজিনাল ফর্ম। তারপরে হচ্ছে অনলি ফিজিক্যাল স্টেটের চেঞ্জ হয়, ফিজিক্যাল প্রপার্টি চেঞ্জ হয়, যেমন স্টেট, সাইজ, শেপ, এগুলোর শুধু চেঞ্জ হওয়াকে ফিজিক্যাল ফিজিক্যাল চেঞ্জ বলে। মেন মেন জিনিসগুলোই লিখবা শুধু। যেমন এক্সাম্পল এখানে অনেক দেওয়া আছে, মেল্টিং অফ আইস, ফ্রিজিং অফ ওয়াটার, বয়লিং অফ ওয়াটার, কন্ডেনসেশন অফ স্টিম, মেকিং অফ সলিউশন, গ্লোয়িং অফ ইলেকট্রিক বাল্ব, ব্রেকিং অফ গ্লাস টাম্বলার, এগুলো। এইখানে আমার একটা জিনিস দেখো, আইস থেকে ওয়াটার হওয়াকে কি বলে? আগের চ্যাপ্টারের পড়া, আইস থেকে ওয়াটার হওয়াকে কি বলে বলো? মেল্টিং। ওয়াটার থেকে ভেপার হওয়াকে কি বলে? বয়েলিং। ভেপার থেকে ওয়াটার হওয়াকে কি বলে? কন্ডেনসেশন। আর ওয়াটার থেকে আইস হওয়াকে কি বলে? ফ্রিজিং অর সলিডিফিকেশন। তাহলে এই যে বলেছে কন্ডেনসেশন অফ ওয়াটার বা কন্ডেনসেশন অফ স্টিম, এই যে এখানে যে লেখা আছে কন্ডেনসেশন অফ, এই যে কন্ডেনসেশন অফ স্টিম। তারপরে ধরে নাও মেকিং আ সলিউশন। মেকিং আ সলিউশন, মনে করো ওয়াটার আর সুগারের সলিউশন, ওয়াটার আর সুগারের সলিউশন। তো যখন জল আর চিনি মিশানো হয়, চিনিটা কি লবণ হয়ে যায়? চিনিটা চিনিই থাকে। তাহলে নো নিউ প্রপার্টি। ওয়াটার কি চেঞ্জ হয়ে অন্য কিছু হয়ে যায়? না, ওয়াটার ওয়াটারই থাকে। তাই এটা ফিজিক্যাল চেঞ্জ বলবো। প্লাস ওয়াটার আর সুগারকে আলাদাও করা যাবে বয়েল করে। বয়েল করলে ওয়াটার ভেপোরাইজ হয়ে যাবে, সুগার পড়ে থাকবে, ভেপোরাইজ ওয়াটারকে আবার কনডেনসেশন করলে আবার তুমি ওয়াটার ব্যাক করে পেয়ে যাবে। গ্লোয়িং অফ অ্যান ইলেকট্রিক বাল্ব। পুরোনো ইলেকট্রিক বাল্বে, এখন তো আর এটা পাওয়া যায় না অত, পুরোনো ইলেকট্রিক বাল্বে এরকম একটা তার থাকে, কি না, যেটাকে বলে টাংস্টেন। এই টাংস্টেন তারকে যখন ইলেকট্রিসিটি সাপ্লাই করা হয় তখন হিট হয়ে এটা গ্লো করে। আবার সুইচ অফ করে দিলে ওটা আবার ওই আগের ফর্মে চলে আসে, কিন্তু টাংস্টেনটা চেঞ্জ হয় না, ওটা ওটাই থাকে। তাই গ্লোয়িং অফ ইলেকট্রিক বাল্বও কিন্তু এখানে ফিজিক্যাল চেঞ্জ। তারপরে হচ্ছে তোমার কাছে একটা কাচের টুকরা ছিল বা কাচের বাটি ছিল, ওটা ভেঙে গেল, তাহলে কি কাচটা পাল্টে কি পাথর হয়ে গেল না হীরা হয়ে গেল? তা ওটা কাচ কাচই থাকলো, খালি ওর শেপ সাইজ চেঞ্জ হয়ে গেল। তাহলে এটাও কিন্তু ফিজিক্যাল চেঞ্জ। তো এখান থেকে তোমাকে এই কোয়েশ্চেন গুলো দিবে, এগুলো যে হোয়েন আইস ইজ হিটেড, তাহলে এটা ফিজিক্যাল চেঞ্জ না কেমিক্যাল চেঞ্জ? অবশ্যই ফিজিক্যাল চেঞ্জ, কারণ আইসকে হিট করলে ওয়াটার থাকে, ওয়াটার হয়। এবার আইসের মধ্যে H2O থাকে, আর ওয়াটারের মধ্যেও H2O থাকে। তো সেই জন্য যেহেতু এখানে নো নিউ সাবস্ট্যান্সেস, নো নিউ কেমিক্যাল সাবস্ট্যান্স ইজ ফর্মড, তাই এটা ফিজিক্যাল চেঞ্জ। আবার এটাকে ব্যাক করা যাবে, রিভার্স করা যাবে, ফ্রিজিং করলে ওয়াটারটা আবার কি হয়ে যাবে? আইস হয়ে যাবে। আবার ওয়াটারকে যদি হিট করো তাহলে ওটা স্টিম হয়ে যাবে, কিন্তু ওটা ওয়াটার ওয়াটারই থাকবে। ওটাকে যদি আবার কনডেন্স করো, তো দেখি বুঝলো না, কনডেন্স করো তাহলে ওটা আবার লিকুইড ওয়াটার হয়ে যাবে। তাই এটাও ফিজিক্যাল চেঞ্জ। হলো সবই ফিজিক্যাল চেঞ্জের এক্সাম্পল। নেক্সট দেখে নি কি এক্সাম্পল আছে। ইলেকট্রিক বাল্ব যেটা বললাম, এগুলো নিজেরাই পড়ে নিবে, আমি বুঝিয়ে দিয়েছি। তখন টাংস্টেন তারটা হিট হয়ে ওটা গ্লো করে, কিন্তু টাংস্টেন টাংস্টেনই থাকে। তারপরে হচ্ছে মনে করো উই টেক ওয়াটার ইন এ চাইনা ডিশ, মানে চীনা মাটির বাটির মধ্যে বা প্লেটের মধ্যে, আর ওর মধ্যে আমি একটু কমন সল্ট মিশিয়ে দিলাম, লবণ মিশিয়ে দিলাম। তো জলের মধ্যে লবণ মিশানো, এটা
জল জলই থাকবে, লবণ লবণই থাকবে, হ্যাঁ কি না? ইভেন যদি আমরা এটাকে হিট করি, যদি এই সলিউশনটাকে হিট করি, ওয়াটার ইভাপোরেট হয়ে যাবে, হ্যাঁ কি না? সল্ট পড়েই থাকবে। সেই ওয়াটারটাকে যদি আবার কনডেন্স করি, তাহলে ওয়াটারটা আবার ব্যাক করে পেয়ে যাব। তাই এগুলো সবই তোমার হচ্ছে ফিজিক্যাল চেঞ্জ। একটা গ্লাস টাম্বলার, এটাও বলে দিলাম, গ্লাস ভাঙলে গ্লাস গ্লাসই থাকে। তারপরে এই জায়গাটা পড়বা, physical changes are temporary changes which can be reversed easily to its original form. এগুলো সবই কিন্তু ফিজিক্যাল চেঞ্জের এক্সাম্পল। এইখানে দেখো এক্সাম্পল গুলো দেওয়া আছে। মেল্টিং অফ ওয়্যাক্স, melting of butter in a pan, melting of glass, dissolving common salt in water, making a fruit salad from raw fruits. ফ্রুটের যে প্রপার্টি ফ্রুটই থাকবে, খালি ওটাকে কেটে পিস পিস করে দেওয়া হবে, তাই না? এগুলো সবই কিন্তু ফিজিক্যাল চেঞ্জ। তারপরে এই যে দেখো, এই এই কোশ্চেনটা, এইটা দিলে অনেকে নাও পারতে পারো। মেকিং অফ সোডা ওয়াটার বাই ডিসলভিং কার্বন ডাই অক্সাইড ইন ওয়াটার। সোডা, অনেকে শরবত টরবত বানায় সোডা দিয়ে, তাই কি না? সোডার মধ্যে থেকে দেখবা কোল্ড ড্রিঙ্কস এর মতো ফিজিং বেরোয়। ওই ফিজিং, ওই বাবলস গুলা কি? কার্বন ডাই অক্সাইড। কিন্তু ওটা, তাহলে স্যার কার্বন ডাই অক্সাইড আর ওয়াটার কি কেমিক্যাল রিয়াকশন করলো? না, কার্বন ডাই অক্সাইড আলাদাই থাকলো, ওয়াটার আলাদাই থাকলো। এটা কোন ধরনের সলিউশনের এক্সাম্পল বলো তো? গ্যাস ইন লিকুইড এর সলিউশন। কার্বন ডাই অক্সাইড কি একটা গ্যাস, ওয়াটার কি লিকুইড। এগুলো সবই হচ্ছে, তাই এটাও কিন্তু মাথায় রেখো। এই যে এই আলাদা ধরনের যেগুলো সেগুলো দিতে পারে, যেগুলো একটু অন্য ধরনের সেগুলো দিবে, বাকিগুলা ইজি আছে। সাবলিমেশন অফ সলিড। সাবলিমেশন মানে কি? ন্যাপথলিন, ন্যাপথলিন হচ্ছে সলিড হয়, এবার এটাকে হিট দিলে ডাইরেক্ট ভেপার হয়, ডাইরেক্ট ভেপার হয়। শিখেছো না? যেটাকে কি বলে? সাবলিমেশন। সলিড থেকে ডাইরেক্ট গ্যাস হওয়াকে সাবলিমেশন বলে, আর গ্যাস থেকে ডাইরেক্ট সলিড হওয়াকে কি বলে? ডিপোজিশন। কিন্তু বইতে ওটা ও, তোমাদের নতুন বইতে এটা ঠিক করেছে মনে হয়, এটাকে ডিপোজিশন বলে। তাই এটা রিভার্সিবল। তাই এই যে অন্য ধরনের এক্সাম্পল গুলো একটু ভালো করে দেখো, বাকিগুলো তো সোজাই আছে। তারপরে চলে আসো কেমিক্যাল চেঞ্জ। কেমিক্যাল চেঞ্জে নতুন জিনিস তৈরি হয়, সেটার সাথে পুরোনো জিনিস যেগুলো দিয়ে তৈরি হলো তার কোনো মিল থাকে না, ওগুলো হচ্ছে কেমিক্যাল চেঞ্জ। নিউ সাবস্টান্সেস আর ফর্ম, ঠিক আছে? এন্টায়ারলি নিউ সাবস্টান্সেস আর ক্যান নট বি রিটার্ন টু দেয়ার অরিজিনাল ফর্ম। মনে করো তুমি হাইড্রোজেন আর অক্সিজেন দিয়ে ওয়াটার বানালা, তাহলে হাইড্রোজেন গ্যাস, অক্সিজেন গ্যাস, কিন্তু ওয়াটার লিকুইড। হাইড্রোজেন কম্বাস্টেবল গ্যাস, অক্সিজেন হেল্পস উইথ কম্বাশন, সেখানে জল আবার আগুন নিভায়, উল্টা। এবার ওয়াটারের মধ্যে হাইড্রোজেনের এই প্রপার্টি হারিয়ে গেল, অক্সিজেনেরও প্রপার্টি হারিয়ে গেল। মানে কনস্টিটিউয়েন্টস মানে কি, যেটা দিয়ে তৈরি তাদের প্রপার্টি হারিয়ে যায়। যেমন বার্নিং অফ ম্যাগনেসিয়াম, ওয়্যার burning of paper, rusting of iron, ripening of fruits, formation of curd from milk, cooking of food, এগুলো সবই কেমিক্যাল চেঞ্জের এক্সাম্পল। বার্নিং অফ ম্যাগনেসিয়াম ওয়্যার, যখন একটা ম্যাগনেসিয়ামের তারকে, ধরো না একটা ম্যাগনেসিয়ামের তারকে যদি তুমি এরকম করে বার্ন করো, এর মধ্যে আছে ম্যাগনেসিয়াম, এর মধ্যে ম্যাগনেসিয়াম আছে, এবার বার্নিং এ হেল্প করে কোন গ্যাস? অক্সিজেন। তো ম্যাগনেসিয়াম অ্যাটমসফিয়ারিক অক্সিজেনের সাথে রিঅ্যাক্ট করে ম্যাগনেসিয়াম অক্সাইড বানাবে। ওইটা নিচের দিকে একটা বাটির মধ্যে ম্যাগনেসিয়াম অক্সাইড গুলো, ছাইগুলো যে পড়তে থাকবে, ওটাকে কালেক্টও করতে পারবা। তাহলে এইটা হচ্ছে ম্যাগনেসিয়াম অক্সাইড। এবার ম্যাগনেসিয়াম অক্সাইডের সাথে
ম্যাগনেসিয়ামের আর অক্সিজেনের কোনো মিল নেই, বুঝতে পারলা? এটা একটা আলাদাই নতুন জিনিস। আর এটা রিভার্সও করা যাবে না। ম্যাগনেসিয়াম অক্সাইড থেকে তুমি আর ম্যাগনেসিয়ামও পাবা না, অক্সিজেনও পাবা না। এই যে হোয়েন ম্যাগনেসিয়াম ওয়্যার ইজ হিটেড, এই যে 1 নম্বরটা দেখবা, তখন কি হয়, একটা হোয়াইট পাউডার তৈরি হয় যেটার নাম কি, ম্যাগনেসিয়াম অক্সাইড। ফর্মুলা লিখে রাখতে পারো, Mg ক্যাপিটাল ও, ক্যাপিটাল এম স্মল জি, ওটা হয়ে গেল ম্যাগনেসিয়াম, আর ক্যাপিটাল ও হয়ে গেল অক্সাইড। তাহলে এটা টোটালি আলাদা, এন্টায়ারলি নিউ সাবস্ট্যান্স, একদমই নতুন জিনিস। আর এটা রিভার্সিবলও না। 2 নম্বর চলে আসো, একটা পেপার, একটা পেপার, পেপার কি দিয়ে তৈরি, কার্বন দিয়ে তৈরি। ওটাকে যদি বার্ন করো, কার্বন বার্নিং এর সময় কোন গ্যাস ইউজ হয় বলো, অক্সিজেন। তাহলে কার্বন আর অক্সিজেন মিলে কি বানাবে, কার্বন ডাই অক্সাইড। আর কিছুটা অন্যান্য মনে করো অ্যাশ, মানে কি হয়ে যাবে, ছাই হয়ে যাবে। কার্বন ডাই অক্সাইডটা মনে করো স্মোক হয়ে গেল, আর ছাইটা পড়ে থাকলো। এই স্মোক আর ছাই থেকে কি আমি রিটার্ন পেপার আর বানাতে পারবো, বা অক্সিজেন কি ওটার থেকে বানাতে পারবো, পারবো না। তাহলে এটাও হয়ে গেল কেমিক্যাল চেঞ্জ। আর এটা হচ্ছে কেমিক্যাল চেঞ্জ, হচ্ছে এবার পার্মানেন্ট চেঞ্জ। আর এটা ইরিভার্সিবল, এটাকে ব্যাক করে নিয়ে আসা যায় না। হয়েছে? আরো এখানে অনেক এক্সাম্পল আছে, যেমন বার্নিং অফ ক্যান্ডেল ওয়্যাক্স। দেখো আগেরটাতে ছিল মেল্টিং অফ ওয়্যাক্স, আর এটাতে কি আছে, বার্নিং। বার্নিং এ কিন্তু স্মোক হবে। তারপরে বার্নিং অফ চারকোল, তারপরে হচ্ছে বার্নিং অফ ফুয়েল, কোল, উড, এলপিজি, বার্নিং অফ হাইড্রোজেন ইন অক্সিজেন টু ফর্ম ওয়াটার, decomposition of water into hydrogen and oxygen by passing electric current, যেটাকে বলে ইলেকট্রোলাইসিস অফ ওয়াটার। ওয়াটারকে ইলেকট্রিসিটি দিলে ওটা আবার হাইড্রোজেন অক্সিজেনে ভেঙে যায়, ক্লাস 10-এ পড়বা ওটা। তারপরে হচ্ছে বার্নিং অফ ইনসেন্স স্টিক্স, ধূপকাঠিকে জ্বালানো। ফরমেশন অফ আয়রন সালফাইড ফ্রম আয়রন এন্ড সালফার, আয়রন আর সালফারকে একসাথে হিট করলে আয়রন সালফাইড হয়ে যায়, আয়রন সালফাইড, Fe2S। ঠিক বাড়িয়ে কি বেকার টাইম পাস করতে আসো, দেখ ওটা ওই ফাঁকা জায়গাটায় বসো। এবার চলে যায়, এরপর থেকে আমি ওই 6:40 5:40 হলে আসবো আর কি। এবার হচ্ছে গ্রোথ অফ প্ল্যান্ট, একটা প্ল্যান্ট বড় হয়ে গেলে ওটাকে কি আবার ছোট সিডলিং এ কনভার্ট করা যাবে না। তারপর হচ্ছে কাটিং অফ ট্রিজ, বলো এবার, এই যে এখানে দিয়ে দিল, এই কোয়েশ্চেনটা দিয়ে দিল, কাটিং অফ ট্রিজ ইজ এ ফিজিক্যাল চেঞ্জ অর কেমিক্যাল চেঞ্জ। এটা কেমিক্যাল চেঞ্জের এক্সাম্পল পড়ছো তো, ফিজিক্যাল কেন বলছো? কাটিং অফ ট্রিজ, স্যার ট্রি ভিতরে উড আছে, ওটাকে কাটলে উড তো উডই থাকলো, তাহলে এটাকে কেন কেমিক্যাল চেঞ্জ বলেছে? ইন দা ইন দা পয়েন্ট অফ ভিউ অফ লিভিং অর নন লিভিং, কেটে দিলে তো ওটা মারা গেল, ওটাকে রিভার্স করা যাবে? যাবে না। সেই দিক থেকে এটা ইরিভার্সিবল। ডাইজেশন অফ ফুড, তারপরে হচ্ছে এগুলো সবই তোমার কেমিক্যাল চেঞ্জের এক্সাম্পল। এখান থেকে কোনগুলো আসার মতো, তোমার হচ্ছে বার্নিং অফ ক্যান্ডেল ওয়্যাক্স, নাকি এটা ফিজিক্যাল চেঞ্জ লিখে দিবে, কারণ ওরা বার্নিং আর মেল্টিংটাকে লক্ষ্যই করবে না, এইটা আসার মতো। তারপরে হচ্ছে decomposition of water into hydrogen and oxygen by passing electricity, ওয়াটারের মধ্যে ইলেকট্রিসিটি পাস করালে ওটা হাইড্রোজেন আর অক্সিজেনে ভেঙে যায়। তারপরে হচ্ছে এই যে ফরমেশন অফ আয়রন সালফাইড ফ্রম আয়রন এন্ড সালফার,
এগুলো এগুলো হচ্ছে একটু অন্য ধরনের, তাই এগুলো দিতে পারে। ফরমেশন অফ আয়রন সালফাইড ফ্রম আয়রন অ্যান্ড সালফার। দেখি তো একটা জিনিস, এইদিকে ধ্যান দাও। আয়রন আর সালফারের এক্সাম্পল আমরা আগেও পড়েছিলাম, এই যে এইখানে কম্পাউন্ড আর মিক্সচারে। এই যে দেখো তো, স্টাডি দ্য প্রপার্টি অফ মিক্সচার আয়রন এন্ড সালফার। যখন আয়রনের গুঁড়া আর সালফারের গুঁড়াকে শুধু মিক্স করা হলো, তখন ম্যাগনেট দিলে আয়রন গুলো আলাদা হয়ে যাচ্ছিল। এটা ফিজিক্যাল চেঞ্জ না কেমিক্যাল চেঞ্জ বলো? এখানে আয়রন আর সালফারকে শুধু মিক্স করা হলো, তাহলে আয়রন আয়রনই থাকলো, সালফার সালফারই থাকলো, তাহলে অবশ্যই এটা ফিজিক্যাল। তারপরে আর এটাকে আরো এক্সাম করা যাবে। তুমি যদি এই মিক্সচারের মধ্যে কি দাও, তুমি যদি এই মিক্সচারের মধ্যে কার্বন ডাই সালফাইড দাও, কার্বন ডাই সালফাইড, তাহলে কে ডিজলভ হয়ে যাবে বলো তো? তোমার সালফার ডিজলভ হয়ে যাবে, কিন্তু আয়রন ডিজলভ হবে না, তাই কি না? কিন্তু একই রকম ভাবে তুমি যদি সালফিউরিক অ্যাসিড দাও, তখন আবার আয়রন ডিজলভ হবে, কিন্তু সালফার ডিজলভ হবে না। তখন আবার আয়রন, দেখো লেখা আছে আয়রন রিঅ্যাক্টস উইথ সালফিউরিক অ্যাসিড অ্যান্ড হাইড্রোজেন গ্যাস ইজ প্রডিউস। এই যে আমি তোমাদেরকে কেমিক্যাল রিঅ্যাকশনটা লিখিয়েছি, যে আয়রন তোমার এর সাথে রিঅ্যাকশন করবে, করে আয়রন সালফাইড আর হাইড্রোজেন গ্যাস তৈরি করবে। মোট কথা আয়রনটা ডিজলভ হবে, কিন্তু সালফারটা ওই একই রকম থাকবে। তাই এগুলা হচ্ছে তাই ফিজিক্যাল চেঞ্জ। কিন্তু এবার দেখো এর পরেরটাতে দেখো, যখন কম্পাউন্ডের এক্সাম্পল ছিল, কম্পাউন্ড যখন বুঝিয়েছিলাম, আয়রন এন্ড সালফারই সেম নিয়েছিল, কিন্তু আয়রন আর সালফারকে কি করে দিল, আয়রন আয়রন ফিলিংস আর সালফারকে কি করেছিল বলতো? হিট করেছিল। হিট করলে একটা ব্ল্যাক কম্পাউন্ড তৈরি হচ্ছিল, কম্পাউন্ডের নাম কি ছিল? আয়রন সালফাইড। এই যে এইটা হচ্ছে আয়রন সালফাইড। এইখানে যখন আবার ম্যাগনেট নিয়ে আসলো, তখন আয়রন কিন্তু আলাদা হলো না, কারণ এখন ওটা আয়রন নেই, ওটা আয়রন সালফাইড হয়ে গেছে। যখন এর মধ্যে তোমার সালফিউরিক অ্যাসিড দিল বা কার্বন ডাই সালফাইড দিল, তখন কেউ আর ডিজলভ হলো না এগুলা। কারণ কি, এখন এটা নতুন একটা জিনিস হয়ে গেছে। তাই এগুলো হচ্ছে তোমার, এটা ছিল আবার কেমিক্যাল চেঞ্জ। তাই কোনো কিছু এখানে নতুন নেই। এই যে আয়রন সালফাইড ফ্রম আয়রন এন্ড সালফার, এটা নতুন কিছু না, এটা আমি আগেও পড়িয়েছি। এইবার দেখো হচ্ছে, ধরে নাও আটা দিয়ে রুটি বানানো হলো, রুটি থেকে আর আটা বানানো যায় না, সেই জন্য এটা কেমিক্যাল চেঞ্জ। তাহলে ফিজিক্যাল চেঞ্জ আর কেমিক্যাল চেঞ্জের ডিফারেন্সেস পারবা তো? তো এখানে হচ্ছে নো নিউ সাবস্টেন্সেস আর প্রডিউস, নিউ সাবস্টেন্সেস আর প্রডিউস। ফিজিক্যাল, এটা হচ্ছে টেম্পোরারি চেঞ্জ, এটা হচ্ছে পার্মানেন্ট চেঞ্জ। ফিজিক্যাল, এটা হচ্ছে রিভার্সিবল, এটা কি ইরিভার্সিবল। আর এখানে অল্প হিট বা লাইট এখানে অ্যাবজর্ব হয় ফিজিক্যাল চেঞ্জে। যেমন ধরো আইসকে তুমি ওয়াটার করছো, অল্প একটু হিট দিলেই হবে। কিন্তু তুমি আয়রন আর সালফার দিয়ে আয়রন সালফাইড বানাচ্ছো, তখন তোমাকে লট অফ হিট এনার্জি তোমাকে এখানে দিতে হবে। এটাতে সাবস্ট্যান্সের মাস চেঞ্জ হয় না, দ্য মাস অফ দ্য সাবস্ট্যান্স ডাজ নট অল্টার ইন এ ফিজিক্যাল চেঞ্জ। কিন্তু কেমিক্যাল চেঞ্জে মাস মানে ওর ওজনটা বাড়তেও পারে কমতেও পারে। ঠিক আছে, এবার চলো আমরা একটু এক্সারসাইজের কোয়েশ্চেন গুলো করি।
Out of colloid solution and suspension, which has the smallest particle? Solution. না, solution. Less than 1 micrometer. সলিউশনের পার্টিকেলস গুলোর সাইজ কত ছিল? লেস দ্যান 1 মাইক্রোমিটার। আর সব থেকে লার্জেস্ট হচ্ছে কিসের বলতো? সাসপেনশন। সাসপেনশন মোর দ্যান 100 মাইক্রোমিটার, 100 মিলিমিটার ছিল। মোর দ্যান 100 মিলিমিটার মনে হয়েছিল। দেখবা, what is the name of clear liquid from when a solid dissolves in a liquid solution? মনে করো সলিড মানে চিনি আর লিকুইড মনে করো ওয়াটার, তাহলে ওটা কি হবে? সলিউশন। হুইচ অফ দ্য টু উইল স্ক্যাটার লাইট? ওই যে তোমার হচ্ছে কি বলেছিলাম, টিন্ডাল এফেক্ট দেখেছিলাম না একটা ভিডিও, তাহলে ওটা কোলয়েড করবে সোপ সলিউশন, যেহেতু সোপ সলিউশন। আর হোয়াইট হবে বিকজ ইট ইজ কোলয়েড। কোলয়েড ইন হুইচ, হ্যাঁ, in which the size of the particle is large. In which the size of the particle is large. যার জন্য লাইটটা এখানে আটকে যায়। ভালো করে লিখো কিন্তু পরীক্ষায়, এই টিন্ডাল এফেক্ট দিয়ে পরীক্ষায় কোশ্চেন আসবে। স্টেট whether colloidal solution are homogeneous or heterogeneous. এটা হবে কি? heterogeneous. they looks like homogeneous বলেছিলাম কোলয়েড বোঝানোর সময়, যে ওটা দেখে মনে হবে চারিদিকে ইকুয়ালি ডিভাইড মানে ডিস্ট্রিবিউটেড আছে, কিন্তু when we see under microscope it appears to be heterogeneous. What is the most common way of expressing the concentration of solution? তোমার হচ্ছে মাস, আচ্ছা দাঁড়াও, what is the most common way of expressing the concentration of solution? Percentage. What is the most common way of expressing the concentration of the solution? এটার অ্যান্সারটা হবে হচ্ছে তোমার mass of solute, mass of solute in 100 gram of solution ব্র্যাকেটে পার্সেন্টেজ। mass of solute in 100 gram of solution ব্র্যাকেটে পার্সেন্টেজ। এটা colloid in which size of particles are large, size of particles are large. এবার 6 number questionটা, how much water should be added to 15 gram of salt to obtain 15% salt solution? How much water should be added to 15 gram of salt to obtain 15% salt solution? বলো এটার অ্যান্সার কি হবে? এটা ভেরি শর্ট, 1 মার্কস এর। 15 গ্রাম লবণের সাথে কত গ্রাম ওয়াটার মিশাতে হবে যাতে 15% কনসেন্ট্রেশন হয়?
পারবা না? 85 গ্রাম, 85 গ্রাম, এটা 85 গ্রাম হবে। কিভাবে এটা করার এমনিও কোনো দরকার নেই, এটার এক্সাম্পল এটা করার। তোমার হচ্ছে আমরা কি জানি যে কনসেন্ট্রেশন ইকুয়াল টু মাস অফ সলিউট বাই মাস অফ সলিউশন, মাস অফ সলিউশন মাল্টিপ্লাই 100, একই না? আমরা এটা জানি। এবার সলিউট মানে লবণ কতটা আছে, তোমার হচ্ছে 15 গ্রাম। এবার সলিউশন মানে কি, সলিউশন মানে কি সলিউট প্লাস সলভেন্ট, হ্যাঁ কি না? সলিউট প্লাস সলভেন্ট। এবার এখানে সলিউট মানে লবণ তো দেওয়াই আছে, তাহলে সলিউট যদি 15 হয় তাহলে এখানেও সলিউটের জায়গায় কত লিখবো, 15 প্লাস কত লিখলে এখানে তোমার টোটাল করে যাতে নিচে 100 হয়, 100 যাতে এখানে সিম্পলিফাই হয়ে যায়, শুধু 15 পড়ে থাকে, তাহলে কত হবে 85। তাহলে 15/100 মাল্টিপ্লাই 100 করলে 100 কাটাকাটি হয়ে দেখো তো 15% হয়ে থাকলো না? বুঝতে পারলে? এটা করো না, এইভাবে করো না, এইভাবে করো না। লেট ওয়াটার মানে কতটা ওয়াটার মিশাতে হবে, লেট এটাকে এক্স ধরে নাও। এটাকে কত ধরে নিবা, এটাকে এক্স ধরে নিতে হবে, এক্স। আর কনসেন্ট্রেশনের ভ্যালু কত দেওয়া আছে, 15%, হ্যাঁ কি না? কনসেন্ট্রেশন দেওয়া আছে 15%। 15% মানে কি 15/100, 15/100। তাহলে এখানে করতে হবে কি তোমাকে, 15 প্লাস এক্স মাল্টিপ্লাই 100 হয়ে থাকলো তো, দাঁড়াও। তাহলে এবার তোমাকে করতে হবে হচ্ছে এরকম, তোমার এই জিনিসটা এইদিকে চলে যাবে, হ্যাঁ কি না? আর 100টাকে তুমি এইদিকে নিয়ে আসো, তাহলে 15 মাল্টিপ্লাই, দ্বারা আগে করো না, এটা দেখি আগে। 15 প্লাস এক্স ইকুয়াল টু 15 মাল্টিপ্লাই 100 মাল্টিপ্লাই 100। তাহলে এখান থেকে 15, এখান থেকে 15 সিম্পলিফাই হয়ে গেল। না, এখানে হচ্ছে না তো, এখানে 15% নিলে হবে না, এখানে 15ই রাখতে হবে শুধু, এখানে শুধু 15ই রাখতে হবে। বুঝতে পারলা? তাহলে কত দাঁড়ালো তোমার, 15 প্লাস এক্স ইকুয়াল টু 100 দাঁড়ালো। তাহলে এক্স এর ভ্যালু কত আসলো, 100 মাইনাস 15, তাহলে এক্স কত বেরোলো, 85, 85। এখানে লিখে দিতে হবে লেট এক্স গ্রাম অফ ওয়াটার শুড বি অ্যাডেড, এটা তোমাকে আগে লিখে দিতে হবে। তাহলে কনসেন্ট্রেশন ইকুয়াল টু সলিউট বাই সলিউশন মাল্টিপ্লাই 100, সলিউট হচ্ছে 15, এবার সলিউশন তো মানে কি সলিউট প্লাস সলভেন্ট, যেখানে সলিউট 15 দেওয়াই আছে, সলভেন্টটা এক্স ধরে নিলাম। মাইনাস কোনটা গো, এটা? হ্যাঁ এটা মাইনাস, এটা মাইনাস। এটা হচ্ছে -15 ইকুয়াল টু 85। এটা কিন্তু, এটা কিন্তু এরকম ভাবে করা দরকার নাই, এটা 1 মার্কসের, এটা তো একবারে অ্যান্সার। যদি মাথা অতটা শার্প হয় যে 15 গ্রাম সল্ট বলা আছে আর তোমাকে পার্সেন্টেজও বলছে 15%, তার মানে 100 গ্রাম, টোটাল 100 গ্রাম সলিউশনের মধ্যে 15 গ্রাম সলিউট। তাহলে সলিউট তো 15 দেওয়াই আছে, তাহলে কত 100 থেকে কত 15 মাইনাস করলে যেটুকুনি পড়ে থাকে ওইটুকুনি তোমার সলিউট, সলভেন্ট মানে ওয়াটার অ্যাড করতে হবে। এটা তো আমি বোঝানোর জন্য ম্যাথটা করে দিলাম।
এই জায়গাটায় ওটা হ্যাঁ, এটা ঠিক আছে, এটাকে 15 ঠিক করে দিই। আচ্ছা তোমরা এটা জানো তো, এইদিকে 15 মাল্টিপ্লাই, এইদিকে 15 মাল্টিপ্লাই, এইদিকে কাটাকাটি করা যায়? ঠিক আছে, মাল্টিপ্লাই থাকলে কাটাকাটি করা যায়, প্লাস মাইনাস থাকলে করা যায় না। হয়েছে এটা? এইবার দেখো হচ্ছে 7 নাম্বার, হাউ মাচ ওয়াটার শুড বি, এটাও একই রকম বলো। এটা আর আশা করি এবার ক্যালকুলেট করতে হবে না। হাউ মাচ ওয়াটার শুড বি অ্যাডেড টু মিক্স উইথ 12 ml অফ অ্যালকোহল সো টু অবটেন 12% অফ অ্যালকোহল সলিউশন। 88 ml হয়ে গেল। যদি তোমাকে এটার ভ্যালু আর এটার ভ্যালু, এই যে পার্সেন্ট কনসেন্ট্রেশনের ভ্যালু সেম থাকে, তুমি সিম্পলি 100 থেকে মাইনাস করে দিবা, সেটাই হবে। আচ্ছা এবার 8 নম্বরটা বলো, এ 5% সুগার সলিউশন মিনস 5 গ্রাম সুগার ইন dissolved in 95 গ্রাম ওয়াটার, নাকি 5 গ্রাম সুগার dissolved in 100 গ্রাম অফ ওয়াটার? এটা হবে অপশন এ, 5 গ্রাম সুগার dissolved in 95 গ্রাম অফ ওয়াটার। কিভাবে? সলিউট, সলিউট কত দেওয়া আছে? 5 গ্রাম সুগার বাই সলিউশন, সলিউশন মানে তোমাকে সুগার প্লাস ওয়াটার করতে হবে, তাই না? তাহলে 5 প্লাস 95 করলে কত হয়? 100 মাল্টিপ্লাই কত? 100। তাহলে দেখো তো সিম্পলিফাই করলে 5% হচ্ছে, তো তোমাকে এখানে 5% বের করতে বলেছে। এটা কেন হবে না? এখানে তো তুমি যদি 5 বাই কত হয়ে যাবে, 5 প্লাস 100 কত হয়ে যাবে? 105 হয়ে যাবে না, 105। তাহলে এখানে 21, 21 দিয়ে 100 কে কাটলে তোমার মোটামুটি 4 পয়েন্ট সামথিং হয়। এই ধরো 4.8 কি 9 এরকম হয়। তাহলে ওটা কি আর 5% হলো? ওটা হলো 4.8%-এর মতো হলো, কিন্তু এখানে বলেছে 5%। তো তোমাকে এমন জিনিসটা দেখতে হবে যাতে নিচে তো আমরা সলিউশন নিই, আমরা কি সলভেন্ট নিই, আমরা টোটাল সলিউশনটা নিই। তোমাকে এমন ভাবে অপশনটা নিতে হবে যাতে এটা আর এটা অ্যাড করে 100 হয়। তারপরে একই রকম 15% অ্যালকোহল সলিউশন মানে 15 ml অ্যালকোহল ইন 85 ml ওয়াটার, নাকি 15 ml অ্যালকোহল ইন 100 ml অফ ওয়াটার? অবশ্যই কোনটা? অপশন নাম্বার এটা, যাতে 15 প্লাস 85 করলে কত হয়? 100 হয়, নিচে 100 হয়ে গেল, উপরে 15 মাল্টিপ্লাই 100 করলে 100 কাটাকাটি হয়ে 15% পড়ে থাকলো, হ্যাঁ কি না? তাহলে এই যে 15%, ঠিক করে কিন্তু এগুলো কনসেন্ট্রেশন, তারপরে হচ্ছে কি বলতো সলিউবিলিটি, এগুলো দিয়ে কিন্তু নিউমেরিক্যালস আসবেই। ক্যালকুলেট দ্য কনসেন্ট্রেশন অফ সলিউশন হুইচ কন্টেন্স 2.5 গ্রাম অফ সল্ট ইন 50 গ্রাম অফ ওয়াটার। করো ফটাফট, তাড়াতাড়ি তাড়াতাড়ি করো। টু পয়েন্ট ফাইভ গ্রাম অফ সল্ট ইন 50 গ্রাম অফ ওয়াটার। আচ্ছা শোনো, একটা কথা বলি, বুঝতে পারছো না তো আমাকে কেন বলছো না? স্যার আমি পারবো না, আমাকে করায় দাও। এটা তো এইটুকুনি তো আহ, আদায় করে নিতে হবে। দোকানে দোকানে যায় তুমি আহ কি বলে টাকা দিলা কিন্তু মাল নিলা না, টাকা দিয়ে চলে আসলে, তাই আমার কাছে তো তাই হচ্ছে, টাকা দিয়ে মাল না নিয়ে চলে যাচ্ছ। লাভের লাভটা আমার হচ্ছে, তোমার লাভটা দেখতে হবে না। আমাকে টাকা দিচ্ছ, মাল নিবা না। এটা তো পিওর বিজনেস। আমার প্রোডাক্ট কি বলো তো?
আমার প্রোডাক্ট হচ্ছে এইটা, মাই নলেজ, মাই নলেজ and my skills are my products. এই এটা কি হলো? সলিউট বাই সলিউশন মাল্টিপ্লাই 100 করো, সলিউট বাই সলিউশন। এবার এখানে 2.5 গ্রাম সল্ট আছে আর 50 গ্রাম ওয়াটার আছে। এখানে কি সলিউশন কোথাও বলা আছে? তোমাকে সলিউশনটা বানাতে হবে। এত ইজি অঙ্কগুলো পারছো না, এগুলো কেমন কথা হয়ে গেল? আস্তে, এই 4.7 হবে। তাহলে আমরা কনসেন্ট্রেশনের ফর্মুলা কি জানি? সলিউট বাই সলিউশন মাল্টিপ্লাই 100। এবার তোমরা কেন এটা বারবার আমাকে বলতে হচ্ছে যে সলিউশন মানে হচ্ছে সলিউট প্লাস সলভেন্ট। এখন কেউ যদি এটা না জানে যে সলিউট কি আর সলভেন্ট কি, তাহলে তো তার পক্ষে মুশকিল না। কেউ যদি না জানে যে চিনি আর ওয়াটারের মধ্যে, মানে সল্ট আর ওয়াটারের মধ্যে সল্ট হচ্ছে সলিউট আর ওয়াটার হচ্ছে সলভেন্ট, সে কিভাবে করবে এটা? সে জানেই না যে সলভেন্ট মানে কি। এগুলো কোনো কথা হলো? সলিউট মানে হচ্ছে লবণটা, লবণ কত আছে? 2.5। আবার নিচেও সলিউট আছে, তাহলে আবার 2.5 প্লাস সলভেন্ট মানে ওয়াটার কত আছে? 50 মাল্টিপ্লাই 100। বাচ্চাদেরকেও শিখা দিলেও করে দিবে। এটা হয়ে গেল 52.5 মাল্টিপ্লাই 100। উপরে নিচে দুটাতেই এক ঘর আগে পয়েন্ট আছে, তাহলে পয়েন্টকে আমরা উঠায় দিতে পারি। তাহলে এবার 5 দিয়ে করো এটাকে, 5 5 দিয়ে হয়ে গেল 105। আবার 5 দিয়ে করো 1, 5 দিয়ে করলে 21। এবার 21 দিয়ে 100 কে ডিভাইড করতে হবে। 2 ডেসিমাল পর্যন্ত করবা। 4 দিয়ে করলে তোমার 84, তাহলে নিচে হয়ে গেল 16, পয়েন্ট দিলাম 0 আনলাম, 7 দিয়ে করলাম 147, এদিকে 3 1, আবার পয়েন্টের জন্য 0, 6 দিয়ে করলাম 126, 4। এত অবধি করে রাখো। তাহলে 4.76, তাহলে ওটাকে রাউন্ড ফিগারে আমি 4.8 করে দিতে পারি। এখানে ডেসিমাল যদি 5 এর থেকে বেশি হয় তাহলে আগের ডিজিটটাকে এক ঘর বাড়ানো যায়, জানো তো এগুলা? এটাই করে দিলাম। তাহলে মোটামুটি 4.8%। তোমরা 2 ডিজিট পর্যন্ত করে রাউন্ড অফ করতে পারো, 3 ডিজিট পর্যন্ত করে রাউন্ড অফ করতে পারো, ব্যাপার একই। কিন্তু আমি সাজেস্ট করব পয়েন্টে ডেসিমালে করো, ফ্র্যাকশনে রেখো না। মানে কি বলে, মিক্স ফ্র্যাকশন করে দিলা, ওটা করো না, পয়েন্টেই এনো। নেক্সট, এইবার এটা করো, হোয়াট ইজ দ্য কনসেন্ট্রেশন অফ সলিউশন হুইচ কন্টেইনস, এবার মন দিয়ে করবা, 16 গ্রাম অফ ইউরিয়া ইন 120 গ্রাম অফ সলিউশন বলা আছে কিন্তু, বুঝো? আশা করি এটা পারবা এবার। 16 গ্রাম অফ ইউরিয়া ইন 120 গ্রাম অফ সলিউশন, ডাইরেক্ট সলিউশন বলা আছে, আবার প্লাস করে দিও না। করো করো, কবিতে তাড়াতাড়ি করো। অরণ্য, আমি যদি পরের দিন কপিতে এগুলা না দেখলাম না, লুকাচ্ছ তুমি। ওইদিকে পরীক্ষিতের কপি কোথায়? কপিতে করবা, এর পরের দিন আমার লাগবে এগুলো। তাহলে তাহলে সলিউট বাই সলিউশন মাল্টিপ্লাই 100। তাহলে সলিউট
কত 15 গ্রাম ইউরিয়া না। আর তুমি কোয়েশ্চেনটা পড়বা, তোমার কোয়েশ্চেনে সলভেন্ট দেওয়া আছে না সলিউশন দেওয়া আছে দেখতে হবে তো। ও 16 গ্রাম। তুমি কোয়েশ্চেনটাতে ভালো করে দেখবা যে তোমাকে শুধু সলভেন্ট দেওয়া আছে না সলিউশন দেওয়া আছে। এই কোয়েশ্চেনটাতে কি দেওয়া আছে? সলিউশন দেওয়া আছে। তাহলে কি তোমাকে আর প্লাস করার দরকার আছে এরকম? তাহলে 16 বাই কত দেওয়া আছে? সলিউশন কত? 120 মাল্টিপ্লাই 100। তাহলে 4 দিয়ে কাটো, 4 দিয়ে কাটলে 4, এদিকে 30, আর এর থেকেও বেশি কাটতে গেলে কাটতে পারো 2, 15। তাহলে তোমার হয়ে গেল, আবার আর কাটার দরকার নাই। তাহলে 200/15, এটাকে ডাইরেক্ট ডিভাইড করে দাও। 1 দিয়ে করো, আরো কাটলে কাটা যায়, 5 দিয়ে আরো করা যায়, অত দরকার নাই। তাহলে এইদিকে হলো 5, 0, তারপরে হচ্ছে 3 দিয়ে দাও 45, আবার 5 পয়েন্ট দিলাম, 0 আনলাম, আবার 45। এটা চলতেই থাকবে তাই কি না? তাহলে এরকম চলতেই থাকবে। তাহলে এটাকে তুমি রাউন্ড ফিগারে করে দাও, 13.33% করে দাও, 13.33%। 5-এর কম থাকলে কিন্তু ওটাকে 4 করা যাবে না। হয়েছে? কে বুঝতে পারলো না বলো? কে বুঝতে পারলো না? পরে যদি আমি এই অঙ্ক করতে দিলাম আর যদি না পারলা, এখন এখন বকা দিব না, তখন দিব। এখন যদি জিজ্ঞাসা করতো আমি বকা দিতাম না। 5.6 ml অফ অ্যালকোহল, 75 ml ওয়াটার বলেছে, কিন্তু ওয়াটার। তাহলে কনসেন্ট্রেশন বের করো। এখানে ওয়াটার দেওয়া আছে, সলভেন্ট দেওয়া আছে, কিন্তু সলিউশন না কিন্তু এটা। তার মানে তোমাকে এখানে প্লাস করতে হবে। ফাইভ 5.6 ml of alcohol in 75 ml of water. এগুলা দিয়ে আমি যা কোশ্চেন দিব না, এমন হার্ড কোশ্চেন দিব। কারণ হার্ড কোশ্চেন না দিলে তোমরা স্কুলের পরীক্ষাতে পাচ্ছ না তো। তোমাদের স্কুলের কোশ্চেন তো ভালোই হার্ড করছে। ওই যে কেমিস্ট্রির যে পিএইচ এর যে গ্রাফটা ছিল, সরি পিএইচ না তো, তোমার কি জানো, ল্যাটেন্ট হিটের যে গ্রাফটা ছিল, সেম কোশ্চেন আমি আমার এক্সামে দিয়েছিলাম, সেদিনটা দেখালাম। সেম কোশ্চেন, ওই যে গ্রাফটা ABCD একটা এরকম গ্রাফ ছিল না, ওইটা। যদিও আমি ওটা MCকিউ তে দিয়েছিলাম, কিন্তু দিয়েছিলাম। তাহলে 5.6 ml অফ অ্যালকোহল ইন 75 ml অফ ওয়াটার। তাহলে সলিউট এখানে 5.6, 5.6, সলভেন্ট, সলিউশন দেওয়া নেই, সলভেন্ট দেওয়া আছে। তাহলে তোমাকে প্লাস করতে হবে, 5.6 প্লাস 75 মাল্টিপ্লাই 100। তাহলে 5.6/80.6 মাল্টিপ্লাই 100.6। এই দুটারই এক ঘর আগে পয়েন্ট আছে, তাহলে পয়েন্ট ইজিলি উঠানো যাবে, তাই কি না? এবার এটা কি দিয়ে দেয়, কি দিয়ে যায় বলো তো? এটা 7 দিয়ে যাবে, 7, 7 8 56, আর এদিকে 7 1 0 হবে না। হ্যাঁ, আচ্ছা 2 দিয়ে 4 দিয়ে যাবে না, 4 দিয়েও তো যাবে না। 2 দিয়ে করে দেখি, 2 দিয়ে করলে কত হয়? 23 না? 2 দিয়ে করলে কত হয়? তোমার 403 হয়, তাই না? সরি 28 না, এখানে 28 আর নিচে 403। আর মনে হয় যাবে না।
তাহলে এটাকেই এবার ডিভাইড করতে হবে। উপরে কত হয়ে গেল 2800 আর নিচে কত হয়ে গেল 403। তাহলে 2800 কে ডিভাইড করো 403 দিয়ে। এটা তোমার হচ্ছে 4 6 24, 4 7 28, বেশি হয়ে যাবে, 6 দিয়েই যাবে। তাহলে 3 6 18, 1 4 6 24 এরকম। তাহলে এইদিকে হয়ে গেল 2, 1 আর 1 2, 10 যাবে 8, হাতে থাকলো 1, 4 আর 1 5, এদিকে হয়ে গেল 3, 382। তাহলে পয়েন্ট দিয়ে একটা 0 আনো। এবার 4 9 আর 36, আর এখানে আছে 38, চলে যাবে 9 দিয়ে। তাহলে 3 9 আর 27, হাতে থাকলো 2, 2 বসে গেল। আর 4 9 আর 36, তাহলে এখানে কত হলো, মাইনাস করলে 10, 3 2 আর 1 3 করলে 12 যাবে 9, হাতে থাকলো 1, 6 আর 1 7, 1 193। আরো যদি করো তাহলে, আর করো না থাক, এটাকে ওভারঅল কত আসলো 6.9%। না না না, পয়েন্টের আগে রাউন্ড অফ করা যাবে না, মানে ওটা পয়েন্টের পিছনে তুমি রাউন্ড অফ করো, ওটা আগে করা যাবে না। এটাকে 2 3 ডেসিমাল পর্যন্ত করতে পারা যায়, যাই হোক। নেক্সট, এবার চলে আসো 25 ml of acetone is present in 150 ml of its aqueous solution। তাহলে কনসেন্ট্রেশন বের করো। এখানে কিন্তু আবার বলছি সলিউশন বলা আছে, বুঝে শুনে। 25 ml in 150 ml of solution। তাড়াতাড়ি করো, এতগুলো করার পরেও যদি না পারো। আমি বুঝতে পারছি তোমাদের ক্যালকুলেশন তোমরা করতে পারো না। এমনি হয়তো তোমরা 25/150 মাল্টিপ্লাই 100 লিখে দিলা, তারপরে ক্যালকুলেশন আর কেউ করতে পারে। 16.6, ওকে। হলো হলো, ফটাফট করতে হবে তো। এখানে সলিউশন বলা আছে, তাহলে অ্যাড করার দরকার নেই। 25/150 মাল্টিপ্লাই 100 করলেই বের হয়ে যাবে, তাই না? তাহলে 5 দিয়ে কাটলে 5, 5 দিয়ে কাটলে 30, আবার 5 দিয়ে কাটলে 6, তাহলে হয়ে গেল 100/6। 100 কে করো, 1 দিয়ে যাবে 6, 4 0, 6 দিয়ে দাও 36, আবার 4 পয়েন্ট দিয়ে যাও 0, এরকম চলতেই থাকবে, তাই না? তাহলে তুমি ওভারঅল করে দিতে পারো 16.7%। 16.7% না, 5 এর থেকে বেশি থাকলে একটা 1 ডিজিট বাড়িয়ে দিও। এবার নেক্সট চলে আসো, what happens when temperature of saturated sugar solution is increased? টেম্পারেচারের এফেক্ট কি ছিল? স্যাচুরেটেড সলিউশন দিলে, স্যাচুরেটেড সলিউশনকে হিট দিলে কি গ্যাপ বেড়ে যাচ্ছিল, আরো আটবে, তাহলে ওটা আবার কি হয়ে যাচ্ছিল, আনস্যাচুরেটেড হয়ে যাচ্ছিল, মনে আছে? ইট বিকামস আনস্যাচুরেটেড, the solution becomes unsaturated. Which of the following contains less solute at a given temperature? কোনটাতে সলিউট কম আছে, আনস্যাচুরেটেড সলিউশন না স্যাচুরেটেড সলিউশন? আনস্যাচুরেটেড এর সলিউট কম থাকে। State one instance where water undergoes a physical change and one in which it undergoes a chemical change। মানে তোমাকে বলছে ওয়াটার দিয়ে একটা ফিজিক্যাল চেঞ্জের এক্সাম্পল দিতে আর একটা কেমিক্যাল চেঞ্জের এক্সাম্পল দিতে। তাহলে ফিজিক্যাল চেঞ্জে তুমি দিয়ে দাও বয়লিং অফ ওয়াটার। ফিজিক্যাল চেঞ্জে কি দিয়ে দিবা, বয়লিং অফ
ওয়াটার, এটা হয়ে গেল ফিজিক্যাল চেঞ্জ, এনে ফিজিক্যাল চেঞ্জ লিখে পড়ো। কিন্তু কেমিক্যাল চেঞ্জ কি? ইলেকট্রোলাইসিস অফ ওয়াটার। কেমিক্যাল চেঞ্জের এক্সাম্পল কি? ইলেকট্রোলাইসিস অফ ওয়াটার। ইলেকট্রোলাইসিস অফ ওয়াটার, ইলেকট্রোলাইসিস করলে কি হয়? ওয়াটার ব্রেক করে হাইড্রোজেন আর অক্সিজেন আলাদা হয়ে যায়। কেমিক্যাল চেঞ্জের এক্সাম্পল এখনই পড়ালাম কি? ইলেকট্রোলাইসিস অফ ওয়াটার, যেখানে ওয়াটার ইলেকট্রিসিটি দিয়ে, এই যে ইলেকট্রিসিটি দিয়ে ব্রেক করে হাইড্রোজেন আর অক্সিজেনকে সেপারেট করা যাবে। করোনা কিন্তু। State whether the following statements are true or false. Bread is an example of solid foam. এটা আমার মনে থাকে না, এগুলো বের করো। এই যে তোমার আমার কোলাইড গুলো মনে থাকে না, এগুলো বের করো। ফোম, সলিড ফোম, ইমালশন, জেল, সল জেল, এগুলো বের করো। ব্রেড, ব্রেড সলিড ফোম, তাহলে ট্রু লিখে দাও। সলিড ফর্ম তো। আচ্ছা, স্পঞ্জ ইজ অ্যান এক্সাম্পল অফ সলিড সল্ট। ফলস। তাহলে এটা ঠিক করে নাও, কি হবে এটা? এই তো আনসার। স্পঞ্জ ইজ অ্যান এক্সাম্পল অফ সলিড সল্ট, এটা তোমরা বললা ফলস। নাম কি আছে বলো? গ্যাস আর সলিডের কোলয়েডের নাম কি? তাড়াতাড়ি বের করো না। হ্যাঁ? ও এটাই সলিড ফোম, তাহলে এটা ঠিক করে সলিড ফোম করে দাও। সলিড ফোম। আমি বলছি কিন্তু এই যে এই কোলয়েডের যে এক্সাম্পল গুলো আছে না, সল, জেল, ফোম, সলিড ফোম, এটা কিন্তু এক্সাম্পল কিন্তু হয়ে যাবে, আমারই মনে থাকে না, এগুলা ভালো করে মুখস্থ করো। হ্যাঁ হ্যাঁ, অনেক দিনের রেকর্ডিং দেওয়া হচ্ছে না, রেকর্ডিং গুলো দিয়ে দিতে হবে। চুজ ওয়ান টার্ম ফর দা ফলোইং হুইচ ইনক্লুডস দা আদার থ্রি। এই 18 নাম্বার কোশ্চেনটা বুঝো। তিনবার বলা হয়ে গেল কিন্তু। এখানে 3 নাম্বারটা কোশ্চেনটা 18 নাম্বারে কি বলেছে? এখানে তিনটা অপশন আরেকটার আন্ডারে পড়ে, বুঝতে পারলাম? যেমন অ্যারোসল, ইমালশন আর সল, তিনজনে কিসের আন্ডারে? তাহলে এখানে চুজ দা ওয়ান টার্ম, কোন টার্মটা এখানে চুজ করব? হুইচ অফ দা ফলোইং ইজ এ সল, এটা বের করো। সোপ সলিউশন। Milk is a dash solution but vinegar is a dash solution. আচ্ছা, milk is a heterogeneous আর vinegar is a homogeneous solution. A colloid is a heterogeneous mixture and its components can be separated by the technique known as আচ্ছা কোনটা গো? colloid is a homogeneous, অ্যানসারে দেওয়া আছে এটা। colloid properties of colloid.
1 নম্বর পয়েন্ট, এই যে পেজ নাম্বার 79 এ লেখা আছে colloid appears to be homogeneous but actually it is heterogeneous. তো colloid is a heterogeneous mixture. এগুলো সব রেকর্ডিং হচ্ছে, তোমাদের এই কথাগুলো সব এগুলো রেকর্ড হচ্ছে। Components and can be separated by the technique, কিন্তু তোমাদের সেপারেশন তো নেই, সেপারেশন অফ মিক্সচার তো সিলেবাসে নেই। টেকনিকটা দেখি, টেকনিকটা হচ্ছে তোমার সেন্ট্রিফিউগেশন টেকনিকে এটাকে করতে হবে, নাই এটা আমাদের সিলেবাসে। এটা এখানে লিখে দাও সেন্ট্রিফিউগেশন। কি বললো রে, তুমি আমাকে শিখাবা? তুমি বললা ওই জন্য পড়াবো, না বললে আমি ছেড়ে দিতাম। আচ্ছা, ডিফাইন সলিউট এন্ড সলভেন্ট। সলিউট আর সলভেন্টের ডেফিনেশন বের করো। আরে অ্যানসার থেকে না রে বাবা, টেক্সট থেকে বের করো। কথা বলছো কেন তোমরা? তোমার দরকার নেই, তুমি চলে যাও। দেখো আমাকে হাজার না কিন্তু। আমি হচ্ছে রেকর্ডিংটা বন্ধ করব, দেখবা?